প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই করোনাকালীন সময়ে তোমরা হয়তো সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তোমরা যেখানে আছো আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং এগুলো নিয়ে চর্চা করবে। তো আজ তোমাদের সামনে আমি একটা ব্যতিক্রমধর্মী ক্লাস নিয়ে আসছি। তোমাদের বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত এবং অন্যান্য সাবজেক্টে তোমাদের হয়তো ক্লাসগুলো হয়েছে। তোমাদের ডিপার্টমেন্টের যে সাবজেক্ট আছে সেই বিষয়গুলো তোমাদের হয়তো আলোচনা খুব কম হয়েছে। তোমাদের সামনে আমি আজকে একটা ব্যতিক্রমধর্মী ক্লাস নিয়ে আসছি। আমার নাম প্রীতিশ কুমার রায়, হেড ইন্সট্রাক্টর, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আমি তোমাদের জেনারেল ইলেকট্রনিক্স 1 বিষয়ে নবম শ্রেণী অধ্যায় নবম এর অধ্যায়ে তোমাদের কিছু নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে আমি আলোচনা করব সেমি কন্ডাক্টর আর ইলেকট্রনিক্স। আমরা এখন দেখব ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মূল পার্থক্য কি। তোমাদের বাড়িতে সবার রেডিও আছে। তোমরা এখন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে ইলেকট্রনিক্স ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাহলে কোনগুলো ইলেকট্রনিক্স আর কোনগুলো ইলেকট্রিক্যাল আমরা দেখি। সেটার ভিতরে আমার মাথার সামনে যে ফ্যানটা ঘুরছে, এই রুমে একটা ফ্যান আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই রুমে ফ্যান আছে। এই ফ্যানটা যে ঘুরছে এটা কোন ধরনের ডিভাইস? আজকে তোমাদের কাছে দেখো সবার কাছে একটা ল্যাপটপ আছে, কারো কাছে মোবাইল আছে, কারো বাড়িতে টিভি আছে। এটা কোন ধরনের ডিভাইস? কারো বাড়িতে ফ্রিজ আছে, এটা কোন ধরনের ডিভাইস? তাহলে আমরা এখন দেখি যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মূল পার্থক্যটা কোথায়। আমরা সাধারণত জানি যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে আমরা পরিবাহী বলি। যেমন কভার হচ্ছে একটা পরিবাহী, যার মধ্যে বিদ্যুৎটা খুব চলাচল করতে পারে। আমাদের এখানে একটা তার আছে, এই তারের উপরে অংশটা আছে ইনসুলেটর। ভিতরে যে অংশটা আছে, এই ভিতরের যে অংশটা আছে এটা হচ্ছে একটা গুড কন্ডাক্টর। এর ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে। এখন দেখো কিভাবে পারে। এই কন্ডাক্টরের ভিতর দিয়ে খুব সহজে আমাদের বিদ্যুৎ চলাচল করতে পারে। যদি আমরা হিট দিই তাহলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে। তাহলে এটা একটা পরিবাহী। তাহলে আমাদের যে ফ্যানটা চলতেছে, এই ফ্যানের ভিতরে পরিবাহী আছে। তাহলে এটা কিসের সাহায্যে চলছে? এই পরিবাহীর মাধ্যমে, এই কারেন্টের সাহায্যে চলতেছে। তাহলে বিদ্যুৎ কি পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন গুলো নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। তাহলে এই যে মুক্ত ইলেকট্রন যদি প্রবাহিত না হতো তাহলে এই ফ্যান আর চলতো না। তাহলে ফ্যানটা চলতেছে, তাহলে এটা একটা কন্ডাক্টর। এই যে এর ভিতরে যে গুড কন্ডাক্টর আছে, এই কারণে ফ্যানটা চলছে। তোমাদের বাড়িতে যে ফ্রিজ আছে, এই ফ্রিজটা যদি তুমি বিদ্যুৎ যদি ব্যবহার না করো তাহলে তোমাদের ফ্রিজটা চলবে না। কিন্তু আমার কাছে একটা সার্কিট বোর্ড আছে, তোমাদের কাছে মোবাইল আছে, টিভি আছে। টিভির ভিতরে দেখো, তার ভিতরে কিছু, আমার কাছে একটা সার্কিট আছে, এই সার্কিটের ভিতরে কিছু পার্টস আছে। সেগুলো আছে কিছু আছে ইলেকট্রনিক্স আর কিছু আছে ইলেকট্রিক্যাল ডিভাইস। এখন আমরা দেখলাম যে কোনগুলো ইলেকট্রিক্যাল আর কোনগুলো ইলেকট্রনিক্স। তাহলে যেগুলো পরিবাহী দিয়ে যে ডিভাইসগুলো তৈরি সেইগুলোকে বলা হবে
ইলেকট্রিক্যাল ডিভাইস। পরিবাহী দিয়ে যেগুলো তৈরি হবে সেইগুলোকে বলা হবে ইলেকট্রিক্যাল ডিভাইস। আর পরিবাহী ছাড়া এরপর আছে কুপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না সেইগুলোকে বলা হয় কুপরিবাহী বা ইনসুলেটর বা কুপরিবাহী বা ইনসুলেটর বলা হয়। যেমন ব্যাকলাইট, কাঁচ, অ্যাম্বার, সাইকা, গন্ধক, রাবার, ইবোনাইট, সিনামাটি, কাগজ, রেশম, প্লাস্টিক এই সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না। পরিবাহী কোনগুলো? রূপা, তামা, স্বর্ণ, অ্যালুমিনিয়াম, টাংস্টান, দস্তা, পিতল, নিকেল, লোহা এগুলো হচ্ছে পরিবাহী। তাহলে পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি কি আছে? এই পরিবাহী আর অপরিবাহী এর মাঝে কি আছে? তোমরা হয়তো নিশ্চয়ই আমার এই লেখা থেকে বুঝতে পারছো যে এর মাঝামাঝি আছে অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহী নিয়ে আমরা এখানে আলোচনা করব। এই অর্ধ পরিবাহী নিয়ে আমরা এখানে আলোচনা করব। বলতে বলো স্যার যে আমরা একটা পুরো জিনিস না নিয়ে আমরা আজকে কেন আধা দিন নিয়ে আমরা আলোচনা করছি? এটাই তো আজকে মজার ব্যাপার, এটাই বর্তমান প্রযুক্তি। এই আধা পরিবাহী নিয়েই অর্ধ পরিবাহী নিয়েই আজকে এই প্রযুক্তি। আজকে তোমরা দেখছো যে আইটি সেক্টর আগে যাচ্ছে। এই আইটি সেক্টর সম্পূর্ণ হচ্ছে এই অর্ধ পরিবাহীর উপরে, সম্পূর্ণ অর্ধ পরিবাহী আইটি সেক্টরটা আছে এর সম্পূর্ণটুকুই আছে অর্ধ পরিবাহীর জন্য। তাহলে আমরা এখন তোমরা দেখছো আমার কাছে একটা প্র্যাকটিক্যাল দেখো। শিক্ষার্থী বন্ধুরা আমার কাছে কি আছে? একটা ব্যাটারি আছে, এখানে দুটো ব্যাটারি আছে, এটা হচ্ছে একটা সেল, এক এক সেলে আছে 1.5 ভোল্ট। আর আমার কাছে কি আছে? একটা গুড কন্ডাক্টর আছে। তাহলে আমরা খুব সহজে দেখাই দেবো যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে এবং যেটা ইলেকট্রিক্যাল ডিভাইস, এটা আমরা আজকে খুব সহজে তোমাদেরকে আমি দেখাই দেবো যে এই ফ্যানটা কিভাবে চলতেছে। কারেন্ট না হলে আমাদের এই ফ্যান চলতো না। আজকে তোমাদের সহজে তোমরা দেখতে পারবা আমাদের কাছে যে গুড কন্ডাক্টর আছে, এখানে দুটো ব্যাটারি আছে 1.5-3 ভোল্ট। এই ব্যাটারির এইটা আছে পজিটিভ প্রান্ত, এইটা আছে একটা নেগেটিভ প্রান্ত। আমার কাছে একটা এলইডি আছে। তাহলে আমরা খুব সহজে দেখো এই এলইডির এইটা আছে পজিটিভ, এই পজিটিভটা আমরা পজিটিভ ধরলাম আর এই প্রান্ত আছে নেগেটিভ, তাহলে এইটা আমরা নেগেটিভ ধরলাম। তাহলে বাল্বটা জ্বলছে, বাল্বটা জ্বলছে। তাহলে এটা একটা গুড কন্ডাক্টর, এর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারছে। আমরা আরেকটা উদাহরণ দেই। তোমরা যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাও, খেলা দেখতে যে তোমরা দেখো একটা গ্যালারির একটা স্টেডিয়ামে ঢোকার জন্য একটা পথ থাকে। এই পথটা যদি অনেক বড় থাকে তাহলে ওর ভিতর দিয়ে খুব সহজে আমরা যাতায়াত করবো, ভিতরে ঢুকতে পারছি, দিয়ে আমরা খেলা দেখতে পাচ্ছি। এবং ওইটা যদি আমি আস্তে আস্তে শুরু করে দেই তাহলে দেখবা অল্প কিছু সংখ্যক লোক ওর ভিতর দিয়ে যেতে পারছে। ওই পথটা যদি পুরো বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখবা মোটেও যেতে পারছে না। তাহলে তোমরা এই উদাহরণ থেকে তোমরা তিনটা জিনিস বুঝতে পারছো, কোনটা পরিবাহী, কোনটা অপরিবাহী, কোনটা অর্ধ পরিবাহী। এই তিনটা জিনিস খুব সহজে বুঝতে পারছো। আমরা এখন এই আধা-আধি পরিবাহী যেটা আছে, এই আধা পরিবাহী নিয়ে আমরা এখন আলোচনা করব, যেটা বর্তমান ইলেকট্রনিক্সের যুগ। এই আধা পরিবাহী নিয়ে আজকে সামনে আমরা যত সামনে এগোবো, আমরা যত সামনে এগিয়ে যাবো আমাদের এই আধা পরিবাহী নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই আধা পরিবাহীটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এই অর্ধ পরিবাহীটি হচ্ছে সেমিকন্ডাক্টর। যে সকল পদার্থে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি সেইগুলোকে বলা হয় অর্ধ পরিবাহী। যেমন জার্মেনিয়াম, সিলিকন,
কার্বন, ভিজা মাটি, সিলিকন কার্বাইড ইত্যাদি আরো অনেক কিছুই আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে একটা বাস্তব ঘটনা, তোমাদের বাড়িতে হঠাৎ করে কারো বিদ্যুৎ স্পর্শ করে আছে। তোমরা এখন হয়তো হতভম্ব হয়ে গেছো যে আমরা এখন কি করব, সবাই দৌড়দৌড়ি করতেছো, কি করবো। যদি তোমাদের প্রাথমিক জ্ঞান থাকে তোমরা কি করবা, তোমার সামনে একটা অপরিবাহী যদি থাকে, একটা শুকনো কাঠ যদি থাকে, তুমি কি করবা, তোমার মাথায় যদি বুদ্ধিটা থাকে তাহলে শুকনো কাঠটা দিয়ে তোমার তারটাকে একটা বাড়ি দিবা, তাহলে দেখবা তুমি নিজেও সেভ হয়ে যাবা, যে একটা বিদ্যুৎ স্পর্শ হয়েছে সেও সেভ হয়ে যাবে। তাহলে এটাও একটা অর্ধপরিবারের একটা উত্তম উদাহরণ। Let's raise it. শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই হলো আমরা তিনটা জিনিস সম্বন্ধে দেখেছি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। তোমাদের কি সম্বন্ধে কোনো প্রশ্ন আছে? যদি তোমার প্রশ্ন না থাকে তোমরা পাঁচটা করে তোমাদের বাড়ির কাছে থাকবে, পাঁচটা পরিবাহী পদার্থের নাম, পাঁচটা অপরিবাহী পদার্থের নাম, পাঁচটা অর্ধপরিবাহী পদার্থের নাম তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। আজকে তোমাদের সামনে আমি ব্যান্ড নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা সাধারণত দেখলাম যে সেমিকন্ডাক্টর কার্যক্রমে যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী আর অপরিবাহী মাঝামাঝি। আমরা এই মাঝামাঝি এটা তোমাদের সাধারণভাবে বলছে যে, কিন্তু আমরা এইটা যেহেতু আমাদের সামনে প্রযুক্তি এই ইলেকট্রনিক্সটা নিয়ে আমরা সামনে আগায় যাব এবং যেটা আমাদের অর্ধপরিবাহী নির্ভরশীল, এইটা আমরা একটু কঠিনভাবে আরেকটু কীভাবে এই সংজ্ঞাটা দেওয়া যায়, অর্ধপরিবাহী সংজ্ঞাটা আরেকটু কীভাবে দেওয়া যায়, সেমিকন্ডাক্টরের অপরিবাহী সংজ্ঞাটা আরেকটু কীভাবে দেওয়া যায়, আমরা দেখি, জানার চেষ্টা করি যে এটা কীভাবে হয়। যাকে আমরা ব্যান্ডের তথ্য অনুসারে আমরা তিনটে জিনিস, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এবং কন্ডাক্টর, এই তিনটে সম্বন্ধে আমরা এখন দেখবো যে কিভাবে কি করা যায়। আমরা এখানে তিনটে পরমাণু রাখছি, এটাও সোডিয়াম, এটাও সোডিয়াম, এটাও সোডিয়াম। তোমার কি বলতে পারবে এই সোডিয়ামের এই প্রথম অরবিটের যে শক্তি আছে, দ্বিতীয় অরবিটের যে ইলেকট্রনটা আছে তার শক্তি কি এক? দুটো শক্তি কখনো এক না। তোমরা বোরের পরমাণু মডেল থেকে দেখছো ইলেকট্রনগুলো শক্তি অর্জন করে এক অরবিট থেকে আরেক অরবিটে যায়, আরেক অরবিট থেকে আরেক অরবিটে যায়। এখন আমরা ব্যান্ডের তত্ত্ব অনুসারে যে আমরা ব্যান্ড কাকে বলে,
কোনো পদার্থের একটি পরমাণুকে যদি আলাদাভাবে চিন্তা করি তাহলে প্রত্যেক অরবিটে একটি করে সিঙ্গেল এনার্জি আছে। এরকম অসংখ্য পরমাণুর সমন্বয়ে যে ব্যান্ড গঠিত হয় সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড। আমরা এই এনার্জি ব্যান্ড হচ্ছে ব্যান্ড পার্টি যে ব্যান্ড সেটা না। তোমরা দেখছো মেয়েরা মাথায় যে এটা খোপা বাঁধে, মাথায় যে ব্যান্ড বাঁধে, ঠিক এরকম কিছুটা আমরা এখন সেটা ইলেকট্রনিক্সের ভাষায় আমরা দেখবো। এখানে আমার তিনটা পরমাণু আছে, এটার ফার্স্ট অরবিট, এটার ফার্স্ট অরবিট, এটার ফার্স্ট অরবিট। এই অরবিটের যে ইলেকট্রন, এই অরবিটের যে ইলেকট্রন আর এই অরবিটের যে ইলেকট্রন, এই তিনটা পরমাণুর যে ইলেকট্রনগুলো একত্রিত হয়ে যে ব্যান্ড গঠিত হয় সেটি হবে ফার্স্ট অরবিট বা প্রথম শক্তি স্তর। আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, সাপোজ ধরে নাও এখানে 100 ইলেকট্রন আছে, এই অরবিটে 100 ইলেকট্রন আছে, এই অরবিটে 100 ইলেকট্রন আছে। যদি আমরা এটা গ্রাফে করে দেখাই, এগুলো হচ্ছে ইলেকট্রনের অবস্থান, এখানে হচ্ছে এনার্জি ব্যান্ডের শক্তি স্তরের অবস্থান। তাহলে এর কাছে যে 100 ইলেকট্রন আছে, এর কাছে যে 100 ইলেকট্রন আছে, এর কাছে যে 100 ইলেকট্রন আছে, এখানেও 100 ইলেকট্রন, এখানেও 100 ইলেকট্রন, এখানে 100 ইলেকট্রন, এখানেও 100 ইলেকট্রন। আমরা যদি এটি গ্রাফিক্যালি দেখি তাহলে দেখবো এটি কি একটা স্ট্যান্ডার্ড হবে? বলতে পারো এটা কি একটা স্ট্যান্ডার্ড হবে? অবশ্যই একটা স্ট্যান্ডার্ড। কেমন? পুরোটাই একটা স্ট্যান্ডার্ড হবে, কারণ এর কাছে যে 100 ইলেকট্রন আছে, এর কাছেও সেই 100 ইলেকট্রন আছে, এর কাছে সেই 100 ইলেকট্রন আছে। আমরা এখান থেকে এটাকে এর কাছেও 100 ইলেকট্রন, এর কাছেও 100 ইলেকট্রন, এর কাছে এটা যদি গ্রাফিক্যালি একটা সরল স্ট্যান্ডার্ড। এরপর আমরা দেখি একইভাবে আমরা জানি আমাদের কাছে একটা সূত্র ছিল E = 2n²। তাহলে ফার্স্ট অরবিটে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে? দুইটা। আমরা এটা যদি সোডিয়াম পরমাণু ধরি, অসংখ্য সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণুর ফার্স্ট অরবিট হলো এই দুইটা, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে। এরকম অসংখ্য পরমাণু প্রথম স্তরগুলো ক্লিদের ব্যান্ড, এটা হচ্ছে প্রথম ব্যান্ড। এখন তোমাদেরকে একটা উদাহরণ দেই। এখানে 5 জন লোক, তোমাদের ক্লাসে 5 জন ছাত্র আছে, তো প্রত্যেকের কাছে 100 টাকা করে দিলাম। এখন 100 টাকা করে দেওয়ার পরে প্রত্যেকে একটা ঘরের ভিতরে বন্দি আছে। তোমাদের কাছে আমি কিছু সময় পরে তোমাদেরকে বলা হয় তোমাদের কাছে কয় টাকা আছে, নিশ্চয়ই 100 টাকা করে আছে, কারণ তোমাদেরকে আইসোলেটেড করা হয়েছে, একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। তাহলে তোমাদের কাছে সবার কাছে 100 টাকা করে আছে। তাহলে এইটা তো খরচ করার বা ভাঙার কোনো সুযোগ হয় নাই। কিন্তু তোমাদের সাপোজ মনে করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে বলো যে তোমাদের এখন 10 মিনিট রেস্ট। তাহলে কি করবা? কেউ হয়তো বাদাম খাবা, কেউ চানাচুর খাবা, কেউ ঝালমুড়ি খাবা। তাহলে ওখান থেকে হয়তো কেউ 1 টাকা খরচ করছো, কেউ 2 টাকা খরচ করছো, কেউ খরচ করো নাই। তাহলে ব্যাপারটা তখন কি দাঁড়াবে যে এখান থেকে সামান্য একটা ভেরিয়েশন দেখা যাবে।
দেখা যাচ্ছে কারো কাছে কেউ 5 টাকা খরচ করছে, কেউ 2 টাকা খরচ করছে, কেউ কম নাই, কারো কাছে কেউ 70 টাকা খরচ করছে। তাহলে দেখা যাবে এখানে একটা ব্যান্ড তৈরি হবে। এই ব্যান্ডে আছে সেই এনার্জি ব্যান্ড বা শক্তি স্তর। এই ব্যান্ডটা আছে সেই এনার্জি ব্যান্ড বা শক্তি স্তর। একইভাবে সেকেন্ড অরবিটে এরকম আরেকটা শক্তি স্তর তৈরি হবে, থার্ড অরবিটে আরেকটা শক্তি স্তর তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে আমি শুরুতে বলছিলাম এই ইলেকট্রনের যে শক্তিটা আছে, এই ইলেকট্রনের শক্তি কি এক? এই ইলেকট্রনের শক্তি কি এক? তোমরা নিশ্চয়ই পড়ে পরমাণু মডেল থেকে পরমাণু যখন এক নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে অবতীর্ণ হয়, তখন প্রত্যেকের একটা করে একটা শক্তি বা একটা এনার্জি নিয়ে সে এক স্তর থেকে আরেক স্তরে যায়। এর যে শক্তি আছে, এর যে শক্তি আছে তার চেয়ে এর শক্তি বেশি, তার চেয়ে এর শক্তি আরো বেশি। তাহলে এই ফিগার থেকে তোমরা দেখছো এই যে প্রথম এনার্জি ব্যান্ড, দ্বিতীয় এনার্জি ব্যান্ড, তৃতীয় এনার্জি ব্যান্ড, এর মাঝখানে একটু করে গ্যাপ রয়ে গেছে, এর মাঝখানে একটু করে গ্যাপ রয়ে গেছে। তাহলে এই প্রথম এনার্জি ব্যান্ড, প্রথম শক্তি স্তর, এখান থেকে যে ইলেকট্রনগুলো শক্তি নিয়ে দ্বিতীয় এনার্জি ব্যান্ড বেরিয়েছে, এখান থেকে আরেকটু শক্তি নিয়ে বেরিয়েছে তৃতীয় এনার্জি ব্যান্ড। তাহলে মাঝখানে কি? এই মাঝখানে আমাদের একটা গ্যাপ থাকে, এই গ্যাপটার নাম হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। বাংলায় বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। যেমন এখানে 95 টাকা আছে, এখানে 100 টাকা আছে, এখানে 200 টাকা আছে, এখানে 205 টাকা আছে। সাপোজ এখানে আছে 300, এখানে 301 টাকা আছে। এখন যদি কোনো বন্ধু বলে যে স্যার আমার কাছে যদি 110 টাকা থাকে, তাহলে আমি কি সেকেন্ড এনার্জি ব্যান্ডে দিতে পারবো? এটা কখনোই সম্ভব না। কারণ এখানে যে 200 আছে, আমার কাছে যখন এই 200-র উপরে শক্তি প্রয়োগ, 200-র উপরে শক্তি যদি আমার কাছে থাকে, তখন আমি প্রথম ব্যান্ড থেকে আমি দ্বিতীয় ব্যান্ডে যেতে পারবো। যখন আমার কাছে 300-র উপরে শক্তি থাকবে, তখন দ্বিতীয় ব্যান্ড থেকে আমরা তৃতীয় ব্যান্ডে যেতে পারবো। তাই এখানে আমাদের এমন শক্তি, আমাদের কাছে কিছু হিট দিতে হবে, এমনভাবে হিট দিতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে যে এই ইলেকট্রনগুলো সেই পরিমাণ শক্তি অর্জন করে যাতে দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারে, দ্বিতীয় শক্তি স্তর থেকে সেই পরিমাণ শক্তি অর্জন করে যেন এরা তৃতীয় শক্তি স্তর অর্জন করতে পারে। এটাই হবে সেই এনার্জি ব্যান্ড। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম। একটা হচ্ছে ইলেকট্রনের অবস্থা, তিনটে জিনিস। এইভাবে যদি আমরা অসংখ্য সোডিয়াম, এরকম সোডিয়াম বলে কথা না, কপার আছে, অ্যালুমিনিয়াম আছে, এরকম অসংখ্য পরমাণুর সমন্বয়ে যে ব্যান্ড করতে হবে, সেইটা হচ্ছে এনার্জি ব্যান্ড। সেইটা হবে এনার্জি ব্যান্ড তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কাছে যদি কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় যদি তোমাদের ধারণা থাকে,
তোমরা বলতে পারবা যোজন ইলেকট্রন কি বলতে পারবা? যোজন ইলেকট্রন আমরা সাধারণত জানি কি ধাতু কাকে বলে? যাদের শেষ কক্ষপথে একটি, দুইটা, তিনটা ইলেকট্রন থাকে এরা ধাতু। যাদের শেষ কক্ষপথে 5টা, 6টা, 7টি ইলেকট্রন থাকে এরা হচ্ছে অধাতু। এখন প্রত্যেক পরমাণু চাই তার শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ থাকুক এবং নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম অর্জন করুক। এখন সেখানে কি দেখা যায়, যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে একে নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম অর্জন করতে তাকে অনেক শক্তির প্রয়োজন, 7টা ইলেকট্রনের প্রয়োজন। তাই সে কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম অর্জন করে। যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, যখন সে এনার্জি পাবে, কিছু এনার্জি পাবে, তখন সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে তখন তার কক্ষপথ হয়ে যাবে 2টা, কক্ষপথ তখন হয়ে যাবে 2টা এবং নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম সে অর্জন করবে। আর তাদের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাকে নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম অর্জন করতে আর একটা ইলেকট্রন প্রয়োজন হয়। তখন এর যে 7টা ইলেকট্রন আছে, এই 7টা ইলেকট্রন ত্যাগ করা তার জন্য অনেক শক্তির প্রয়োজন। তাই সে কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে। এই ইলেকট্রনগুলো, এই শেষের কক্ষপথের যে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজন ইলেকট্রন। এদেরকে বলা হয় যোজন ইলেকট্রন। এবং তোমাদের ইলেকট্রন হিসেবে আছে আরেকটা সংখ্যা তোমরা জেনে নিতে পারো, ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। কোন পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এই ভ্যালেন্স ইলেকট্রনের উপরে ভিত্তি করে যোজনীটা নির্ভর করে, এই জন্য নাম দেওয়া হয়েছে যোজন ইলেকট্রন বা যোজন ব্যান্ড। এবং এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুব দৃঢ়ভাবে থাকে, এই জন্য এই ইলেকট্রনটা এখানে যে প্রথম কক্ষপথে যে ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রন আছে, এটা খুব নিউক্লিয়াসের সাথে খুব দৃঢ়ভাবে অবস্থান করে। কিন্তু যোজন ইলেকট্রন যেটা আছে এটা খুব দৃঢ়ভাবে অবস্থান করে না। এখান থেকে শক্তি প্রয়োগ করার সাথে সাথে এখান থেকে এটা শক্তি অর্জন করে এখান থেকে এটা মুক্ত হয়ে যায়, সেটিকে বলা হয় মুক্ত ইলেকট্রন। ইলেকট্রনিক্সের মুক্ত ইলেকট্রনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে এই মুক্ত ইলেকট্রন সম্বন্ধে জানবে। তাহলে সাপোজ মনে করো একটা সোডিয়াম পরমাণু, এই পরমাণুটাকে আমি এখানে কিছু এনার্জি প্রয়োগ করলাম, এনার্জি মানে হিট দিলাম বা একটা শক্তি প্রয়োগ করলাম। শক্তি প্রয়োগ করার পরে এই যে যোজন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন এইটা আরো শক্তি অর্জন করবে, করে এইটা মুক্ত হয়ে যাবে। এই ইলেকট্রনটা এখান থেকে মুক্ত হয়ে যাবে। তোমরা বলতে পারবা এই যোজন ইলেকট্রনের শক্তি বেশি না এখানে মুক্ত ইলেকট্রনের শক্তিটা বেশি? আমি আগেই বলছি, পরমাণু যখন এক স্তর থেকে তখন আরেক স্তরে যায়, আরেক স্তর থেকে তখন আরেক স্তরে যায়, আরেক স্তর থেকে তখন আরেক স্তরে যায়, শক্তি অর্জন করে বোরের মডেল অনুসারে শক্তি অর্জন করে সে এক স্তর থেকে আরেক স্তরে যায়। তাহলে এই যোজন যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা নিশ্চয়ই মুক্ত ইলেকট্রনটা নিশ্চয়ই যোজন ইলেকট্রনের চেয়ে শক্তির অনেক বেশি, অনেক বেশি। এখন এই যোজন ইলেকট্রনগুলো নিয়ে যে ব্যান্ড তৈরি হবে, সেই
সেইটার নাম হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এবং এটাকে বলছে এই পরমাণুকে আমি তাপ দিলাম বা হিট দিলাম, এটিকে আমি হিট দিলাম বা শক্তি প্রয়োগ করলাম। এই শক্তি প্রয়োগ করার পরে এই যোজন ইলেকট্রন থেকে এটা মুক্ত হয়ে গেল, সেটিকে আমরা বলি মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এখন এই ইলেকট্রনগুলো পরমাণু, আমি আগে বলছি পরিবাহী যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে। বিদ্যুৎ কিভাবে চলাচল করতে পারে? এই ফ্রি ইলেকট্রনের মাধ্যমে, এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে। এরকম অসংখ্য সোডিয়াম, অসংখ্য কপারের ভিতরে, একটা কপারের ভিতরে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। একটা কপারের ভিতরে এরকম অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, কোটি কোটি কপার, এরকম কপারের অসংখ্য মুক্ত ইলেকট্রনগুলো। এই মুক্ত ইলেকট্রনগুলো নিয়ে যে ব্যান্ড তৈরি হবে সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আর এর মাঝখানে যে গ্যাপটা আছে আমি ইতিপূর্বে আলোচনা করছি, সেটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে আমি আলোচনা করছি, আমাদের আজকের বিষয় ছিল সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আলোচনা করতে গিয়ে আমরা তোমাদের পাইছি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মূল পার্থক্য কি, সেটা তোমাদের প্রথমেই বলছি। যেগুলো পরিবাহী দিয়ে যেগুলো পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল। অর্ধপরিবাহী দিয়ে যেগুলো আলোচনা করা হয় সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স। এখন আমরা তিন ধরনের সংজ্ঞা বলছি, কিন্তু একটু আমরা ডিপে চলে আসছি। সেখানে ব্যান্ডের তত্ত্ব অনুসারে, সেই ব্যান্ডের তত্ত্ব অনুসারে এখানে আমাদের অনেক কিছু আলোচনা করা হলো। লাস্টে আমরা কি বললাম? ভ্যালেন্স ব্যান্ড বললাম আর কন্ডাকশন ব্যান্ড বললাম। কোনগুলো ভ্যালেন্স ইলেকট্রন, কোনগুলো কন্ডাকশন ইলেকট্রন, সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করা হয়েছে। তোমরা এটা খুব মনোযোগ সহকারে তোমরা এটা পড়বা এবং খাতায় লিখে রাখবা। আর তোমাদের কিছু বাড়ির কাজ আমি আজকে দিব, যে ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে, যোজন ইলেকট্রন কাকে বলে, ভ্যালেন্স ব্যান্ড কি, কন্ডাকশন ব্যান্ড কি। তোমরা এটা লিখে যখন স্কুল খুলবে তখন শিক্ষকদের, শ্রেণী শিক্ষকদের থাকবে, তার কাছে তোমরা এটা দেখাবা। পরবর্তী ক্লাসে তোমাদের এই ব্যান্ডের তথ্য অনুসারে কন্ডাক্টর কাকে বলে, সেমিকন্ডাক্টর কাকে বলে, ইনসুলেটর কাকে বলে আলোচনা করা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, বাড়িতেই থাকো, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। এই বলে আজকে আমার ক্লাস